এটা আমাকে ধোকা দেওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কাছে ধরা পড়লে তোর কি হাল হতে পারে? তুই তীব্রকে ধোকা দিয়েছিস, এবার তার শাস্তি তুই পাবি। তোর মাথা নেড়ে না করলো, কিন্তু তীব্র শুনলো না। তীব্র কোথাও একটা চলে গেল, কিন্তু যখন ফিরে এলো তাতে তুরের কলিজা সহ কেঁপে উঠল। কারণ তীব্র এমনি আসেনি, ওর হাতে গরম করে লাল হয়ে যাওয়া দুটো লোহার শিক, যা দিয়ে ধোঁয়া উঠছে। আজকে তোর এমন অবস্থা করব যাতে আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়াতে দূর তার ভাবনাও মনে আনবি না। তীব্রকে ধোকা দেওয়ার পরিণাম আজ তোকে বোঝাবো। আমার তো আঘাত তোর শরীরে স্থায়ী না হলেও এই শিখের আঘাত হবে। এই বলে শিকগুলো এগিয়ে দিতে লাগলো, একটা শিক তুরের ডান হাতে, আরেকটা ওর পেটের দিকে। তোর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে, এতটাই যে ওর হাত কেটে রক্ত বের হবার উপক্রম, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে শব্দ করতে পারলো না। ইশারায় না করলো, কিন্তু তীব্র শুনলো না। এক পর্যায়ে তুর উপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। তখনই তীব্র তুরের দু হাতে শিক দুটো চেপে ধরতে তুর চোখ বন্ধ করে চিৎকার দিল, কিন্তু অদ্ভুতভাবে হাতগুলো পোড়ার জায়গায় হাতগুলো মুক্ত হওয়ার আভাস পেল। ও চোখ খুলে তাকিয়ে প্রচন্ড ভয়ে কোনো দিশা না পেয়ে তীব্রর গলা সচরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তীব্র নিজের হাত থেকে গরম শিকগুলো ফেলে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল তুরকে। তীব্র শিকগুলো দিয়ে তুরের হাত নয়, ওর হাতের বাঁধনগুলো পুড়িয়েছে। কারণটাই ছিল তুরকে ভয় দেখানো। কতক্ষণ তুরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে বলতে পারবে না তীব্র, আর তুরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না। তীব্রের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু একটু নড়ল না, কারণ ওর পা এখনো টেবিলের সাথে বাঁধা, আর মুখও বাঁধা। তীব্রকে জড়িয়ে ধরা অবস্থায় এক হাত দিয়ে ওর পিঠ ধরে আরেক হাত দিয়ে ওর পায়ের বাঁধন খুলে দেয়। বাঁধা জায়গায় আলতো করে হাত ফুলে ব্যথা পেয়ে পাটা সরিয়ে নেয় তুর। তীব্রকে ছেড়ে নিজেই পা ঝুলিয়ে টেবিলে উঠে বসে। তুর ওর বাম দিকে থাকার কারণে ওর বাম উরুতে তুরকে বসিয়ে ডান পা উঠিয়ে তুরকে হেলান দেবায়, আর মাথার ভর সম্পূর্ণ তীব্রের ডান বাহুতে। তোর করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে হিঁচকি তুলছে, কান্না থেমে গেছে। এভাবে কিছুক্ষণ তুরের দিকে চেয়ে থেকে ওর মুখের কাপড়টা খুলে দেয় তীব্র। তারপর ওর গাল থেকে লেগে থাকা চুলগুলো সরিয়ে দেয় তীব্র। ওর গালটা ধরে বলে, খুব ভয় পেয়েছিলে তাই না? তীব্র সত্যি এমন করবে কিনা? করতে চেয়েছিলাম, কারণ পারবো না তাই। অবাক চোখে তাকাই তুর। কেন ছেড়ে চলে গিয়েছিলে তোর? জানো না তোমাকে ছেড়ে আমি পাগল হয়ে যাব? তাহলে কেন করলে এমন? জানো কতটা রেগে গিয়েছিলাম তোমার উপর? চুপ করে আছে তুর। তুমি আমাকে বিয়ে করতে চাও না, এক কথা বলে দিতে ব্যাস আমি মেনে নিতাম, কিন্তু নিচে বলে আশা দিয়ে তুমি সে আশা ভেঙে দিয়ে কি ঠিক করেছ? তোর কিছু বলছে না। আচ্ছা তোর, তুমি নিজে একটা কথা ভাবো, আমি তোমাকে আটকে রাখা ছাড়া এখন পর্যন্ত তোমার সাথে কোনো কিছু কি জোর করে করেছে? তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তো কিন্তু তোমার সম্মতিতে। তুমি যদি বাধা দিতে, তোমার কি মনে হয় আমি জোর করতাম? না তোর। এবার যেন দূর আকাশ থেকে পড়ে ওর কথায়। তুমি যা চেয়েছ তাই দিয়েছে, এমনকি এত কিছুর পর তুমি যখন বিয়ের কথা বলেছ, এক বাক্যে আমি রাজি হয়ে গেছি, কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি কি করলে? নিজের ভালোবাসার কথা বলে বিয়ের আশা দেখিয়ে নিচে চলে গেলে। আমার রাগটা কি স্বাভাবিক নয় তোর? তোর চুপ করে আছে, কিছু বলতে পারছে না। ওর একটা কাজের জন্য আজ তীব্র ওকে অপরাধী করে দিতে চাইছে। আচ্ছা তোর, তোমার কি সত্যি মনে হয়েছিল আমি আজ তোমাকে আঘাত করব? একটা কথা বলো, আমার কাছে থাকার পুরোটা সময় আমাকে তোমাকে মেরেছে বা আঘাত করেছে? বলতেই পারো তুমি যখন আত্মহত্যা করতে চেয়েছিলে আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু সেটা কেন? শুধুমাত্র মাথা থেকে মনে যাওয়ার ভূত নামানোর জন্য, এছাড়া আর কোনো আঘাত দেওয়ার জন্য তোমাকে স্পর্শ করিনি। এবার তোর কাপা গলায় বলল, আমাকে আটকে রাখা কি অন্যায় নয় তীব্র? এটা শুনে আলতো হাসলো তীব্র। নিজের বুকে হাত রেখে বলো, তোমাকে আটকে না রাখলে তুমি কি আমার সাথে থাকতে চাইতে? আমি যেখান থেকে তোমাকে এনেছি তারপরও কি তুমি আমার হতে দূর? তীব্রের কথায় তোর ভাবনায় পড়ে গেল, সত্যিই তো কথাগুলো। তীব্র ওকে ওই লোকগুলোর কাছ থেকে কিনে এনেছে, আর তোর সুযোগ পেলে যে ও পালিয়ে যেত তাও ঠিক। আর কারণ ছাড়া আঘাত বা জোর তো করেনি তীব্র, হ্যাঁ স্বেচ্ছাই। কিন্তু তোর কেন করেছিল? তীব্রের প্রতি ফিলিংস থাকার কারণেই নাকি ভয়? তাহলে ও কি অন্যায় করে ফেললো তীব্রকে ছেড়ে গিয়ে? তীব্র খুব ভালোভাবে বুঝতে পারছে ওর কথাগুলো তুরের মনে ইফেক্ট করছে। মেডিসিনের কারণে বা রোবট ক্যাটের কারণে তুরের মনে নিজের জন্য ফিলিংস তৈরি করতে পেরেছে তীব্র। আর এত কিছুর পরও
তোর তীব্রের প্রতি দুর্বল হবে এটা স্বাভাবিক বিষয়। আর এমনিতে ও তোর ইমোশনালি এতটা স্ট্রং নয় মেয়ে। তোর যে কতটা আবেগী তা এই কয় মাসে ভালোভাবেই বুঝতে পেরেছে। আর ও নিজে কি তোরের মায়ায় পড়া থেকে নিজেকে আটকে রাখতে পেরেছে? তুমি কি ভেবেছ তোমাকে বন্দিনী করে ভালোবাসে? না, তোর ভালোবাসে তাই বন্দিনী করে রেখেছিলাম। নিজের ভালোবাসা মানুষকে কে ছাড়তে চায় বলো? আচ্ছা তোর, তুমি বলো, আমি যদি তোমাকে শুধু ইউজ করতে চাইতাম তাহলে তোমার এক কথা তোমাকে বিয়ে করতে রাজি হতাম? তোর কি করবে বুঝতে পারছে না, সত্যি মিথ্যের মাঝে ঘুরপাক খাচ্ছে। তীব্রের প্রতিটা কথা ওর মনে আঘাত করেছে। মন এক কথা বলছে আর বিবেক অন্য কথা। দুয়ে টানাপোড়েনে পাগল হয়ে যাচ্ছে তোর। তখনই তোরের মুখটা নিজের কাছে টেনে নেয় তীব্র। তীব্রের চোখের দিকে তাকাতে হৃদয়টা ভেঙে যাচ্ছে ওর। নিজেকে অপরাধী লাগছে। তীব্রের চোখের কোণে জমে থাকা পানি তোরের ভেতর হাহাকার তৈরি করছে। তোরের চোখ বেয়ে পানি পড়ল, কিন্তু সেটা কিসের বুঝতে পারল না। তখনই, আমি কি তোমায় শুধুই কষ্ট দিয়েছি? আমার স্পর্শে কোনোদিনও কি তুমি ভালোবাসা খুঁজে পাওনি? তোমার মনে ভালোবাসে ফুল ফোটাতে এতটাই ব্যর্থ আমি? চুপ করে থেকো না তোর। উত্তর যদি না হয় তাহলে কোনোদিনও আমি তোমাকে চালাবো না। তোমার থেকে দূরে থাকার জন্য আমাকে যদি মরতেও হয় তাহলে আমি। আর কিছু বলার আগেই তুর ওকে ছড়িয়ে ধরে কান্না করে দিল। এটা দেখে তীব্রের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। নিজেও খুব জোরে জড়িয়ে ধরল তুরকে। তুরকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে। ওকে বিছানায় বসিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, আমি এসে যেন এভাবে দেখে। তীব্র চলে যায়। কিছুক্ষণ পর একটা বলে হালকা গরম পানি আর পাতলা কাপড়ের টুকরো এনে বাঁধা জায়গা মুছিয়ে দেয়। পায়ে হাত দিতেই তুর বাঁধা দেয়, কিন্তু তীব্রের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলে না। তীব্র বাঁধা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। তারপর ঠান্ডা পানি এনে তুরের মুখ সহ গলা মুছে দেয়। তোর সবসময় মতন অবাক হয়ে ওকে দেখছে। এর মধ্যে একজন স্টাফ এসে গরম দুধ দিয়ে গেছে। তোর না যাওয়া সত্ত্বেও ওকে খাইয়ে দেয়। তীব্র নিজের কাজ শেষ করে ওকে শুয়ে গায়ে কাঁথা টেনে চলে যেতে নেয়। তখনই তুর ওর হাত টেনে ধরে। কোথায় যাচ্ছেন তীব্র? তীব্র ওর দিকে তাকায়, তারপর শান্ত সুরেই বলে, আমি এখানে থাকলে তোমার খারাপ লাগতে পারে। আমার ভালো লাগা খারাপ লাগার এত খেয়াল আপনার? তোর কেন বললো বুঝতে পারলো তীব্র। আগে শুধু ভালো লাগার দাম ছিল, তোমার খারাপ লাগার দাম দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু তুমি যাওয়ার পর তোমার ভালো লাগা খারাপ লাগা দুটি আমার কাছে ইম্পর্ট্যান্ট। যদি বলি আমার আপনার সাথে থাকতে ভালো লাগে না, আমি আমার ফ্যামিলির কাছে চলে যেতে চাই, তাহলে? যেতে দেব, আটকে রাখবো না। বললাম তো তোমার খারাপ লাগাও জরুরি আমার কাছে। তুমি যা বলবে তাই। আমি আমার পরিবারের কাছে যেতে চাই তীব্র। কথাটা শুনে তীব্রের রাগ উঠে গেল, কিন্তু কিছু বলল না। এটা রাগার সময় নয়, তাহলে নিজের হাতে তুরকে ফিরে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। ও নিজের রাগটাকে শান্ত করে নেয়। তারপর তুরের কাছে গিয়ে ওর গাল মুঠোয় নিয়ে বলে, সেই তুমি এখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? যেও, না করবো না, কিন্তু আমার শর্ত আছে। শর্ত মানে? ঘাবড়ে যায় তুর। আমি তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেব, কিন্তু তাতে আমার কি হবে তোর? আমি যে পাগল হয়ে যাব। তুমি যাওয়ার পর বিগত 10 দিন আমি দু চোখের পাতা এক করতে পারিনি। একটা মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি আমি। আমার ঘুম আমার চোখে ফিরে দিতে হবে। মানে? তীব্র উঠে ওর গালে হাত দিয়ে বলে, প্লিজ তোর, আমাকে একটু ঘুমোতে দাও। আমি না ঘুমিয়ে শেষ হয়ে যাচ্ছে। তোমাকে এনেছে একটাই কারণ, একটা ঘুম। তীব্রের কথায় আগামাথা পেল না দূর। তবে এটা বুঝতে পারছি তীব্র সত্যি বলছে। ও নির্ঘুম থাকার সাক্ষী বহন করেছে তীব্রের চোখের নিচে পড়া কালি। আমি একটু ঘুমোতে চাই, যেটা তুমি ছাড়ার কোথাও পাবো না। প্লিজ তোর, দয়া করে আমাকে ঘুমোতে দাও। তীব্রের কথায় সাই দিতে পারলো না, কিন্তু তীব্রের ক্লান্ত চাহনি তুরকে বুঝিয়ে দিচ্ছে কতটা অসহায় হয়ে ও ঘুমাতে চাইছে। কিন্তু তোর কি বলবে তা বুঝতে পারলো না। কি বলা উচিত ওর? আর তীব্রকে কিভাবে ঘুম পাড়াবে? তুরের চোখ তীব্রের চোখে আটকে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তীব্র আর চেয়ে থাকতে পারলো না। অদ্ভুত এক ঘোর কাজ করলো নিজের মাঝে। অজান্তে চোখ খুলে বন্ধ হয়ে আসতে চাইছে। তীব্র কাঁপা কাঁপা ঠোঁটে তুরের কপালে স্পর্শ আঁকে। তুরের নাকে আরেকটা স্পর্শ একে ঠোঁটের দিকে তাকাতে ঘোরটা আরো বেড়ে যায়। কিন্তু তুরকে অবাক করে দিয়ে তীব্র ওর পেটের উপর মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলে, আমার ঘুমের ঔষধ পেয়ে গেছে, আর সেটা হচ্ছে নেশা, অন্য কিছুর নয়, তোমার নেশা। নিশ্চুপ হয়ে যায় তীব্র। কিছুক্ষণ পর তুর উঠতে চাইলে পারে না। তীব্রকে ডাকতেই দেখে গভীর ঘুম আচ্ছন্ন তীব্র। তীব্রকে দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে। এতটা নিশ্চিন্তে আর গভীরভাবে সুখী মানুষই ঘুমোতে পারে। তবে একটা জিনিস অবাক লাগছে, যে মানুষটা
কিছুক্ষণ আগেও একটু ঘুমের জন্য ছটফট করেছে, সে এতটা মগ্ন হয়ে কিভাবে ঘুমোয়? সন্ধ্যার পর 6টা বাজবে হয়তো, চারদিকে অন্ধকার। তবু তুরের এই সময় ঘুম আসবে না, কিন্তু তীব্রের ঘুমটাও নষ্ট করতে ইচ্ছে করছে না। তীব্র কতটা শান্তিতে ঘুমাচ্ছে সেটা ওর মুখে প্রশান্তির আভায় ফুটে উঠেছে। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে ওর। এই ঘুমটা যেন অনেকক্ষণ স্থায়ী হয়, ওর এটাই তুরের চাওয়া। কিন্তু কারণটা অজানা, যদিও সবসময় সবকিছুর কারণ বাঞ্ছনীয় না। নিজের অজান্তেই তুরের হাত তীব্রের মাথায় প্রবেশ করে, আলতো করে টানতে থাকে। আর তীব্র পরশ আবেশে ঘুমিয়ে আছে প্রাণ প্রিয়াকে নিয়ে। যদিও তাকে সে নিজের বন্ধ দরজার তুমি উপাধি দিয়েছে, কিন্তু কি আসে যাই তাতে। রাত 10টা। হঠাৎ করেই তুরের ঘুমটা ভেঙে যায়। তীব্রের সাথে কখন ঘুমিয়ে গিয়েছে নিজেও জানে না। বেলকানির দরজার পর্দাগুলো উঠছে এক নাগারে, সাথে মেঘের থাকে থাকে চাঁদরাও উগি দিচ্ছে। ঠান্ডা বাতাসে শীত শীত লাগছে তুরের। তুর উঠতে চাইলে নিজেকে তীব্রের বাম বাহুতে আবিষ্কার করল। গভীর ঘুম আচ্ছন্ন তীব্র। এই লোকটা না যেভাবে ঘুমাক, একসময়ই দেখা যাবে তুরকে সে নিজের বাম বাহুতে জড়িয়ে শুয়ে আছে। বলতে গেলে এটা অভ্যাস। কথাটা ভেবে আলতো হাসি তুর। তীব্রকে এভাবে ঘুমোতে দেখে তুর নিজে নড়াচড়া করলো না, তবে বাইরের থেকে আসা ঠান্ডা বাতাসে ওর যেমন শীত করছে, তীব্রের গুটিসুটি মেরে শোয়াতে বুঝলো ওরও তাই। কিন্তু বেচারা এতটাই ঘুমে মগ্ন যে কোনো খেয়ালই নেই। তো নিজের মাথার কাছ থেকে একটা কম্বল নিয়ে দুজনের গায়ে জড়িয়ে দিল। উষ্ণতায় আবছা অন্ধকারে তীব্রের ঠোঁটে হাসি ফুটে উঠল। আলতো হাসলো তুর। এবার তীব্র নয়, নিজেই ওর বুকে মুখ গুছল তুর। তীব্র ঘুমের ঘরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যে তুর ঘুমের মধ্যে তলিয়ে গেল। ওদিকে তোয়ার অনেক টেনশন হচ্ছে। যা কিছু বলে ম্যানেজ করেছে। সানিকে ফোন দিল, কিন্তু ধরছে না। আর তুরের ফোন সুইচড অফ বলছে। হঠাৎ করে ঘুমের মাঝে তুর কাউকে খুঁজলো, কিন্তু পেল না। ঘুম ঘুম চোখে পাশ ফিরিয়ে তীব্রকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু বিছানায় তীব্র নেই। তোর আশেপাশে খোঁজার চেষ্টা করতে বেলকানির উঠতে থাকা পর্দার উপাশে কেউ দাঁড়িয়ে আছে। তোর কম্বলটা সরিয়ে আস্তে আস্তে বেলকানিতে গিয়ে দেখে তীব্র দুহাত গুজে দাঁড়িয়ে সামনেরটা দেখছিল। তুরের আশার আভাস পেয়ে নিজের চোখটা বন্ধ করে বলল, ঠান্ডা লাগছে, ভিতরে যাও। আপনার লাগছে না? কথাটা শুনে বিস্মিত হয়ে চোখ খুলে ওর দিকে তাকায়। তোর নিচের দিকে তাকিয়ে আছে। ভিতরে যাও। তোর কোনো রেসপন্স করলো না। এটা দেখে তীব্র চেয়ার থাকা চাদরটা তুলে তুরের গায়ে জড়িয়ে দিতে চাইল, কিন্তু তোর বলল, আমার শীত লাগছে না, আপনি বরং নিজের গায়ে জড়িয়ে নিন। কথাটা শুনে তীব্র চাদরটা নিজের গায়ে জড়িয়ে নিল। এটা দেখে তোর আবার চোখ নামিয়ে নিল। তীব্র বুঝতে পারছে ওর শীত করছে। ও কথা না বাড়িয়ে তোরকে বুকের মধ্যে টেনে দুজনকে ঢেকে দেয়। বললাম তো আমার শীত লাগছে না। আমি কখন বললাম তোমার শীত লাগছে? আসলে আমার এত বেশি শীত লাগছে যে চাদরের শীত মানছে না। তোর কিছু বলল না। তোরকে জড়িয়ে দাঁড়িয়ে রইল। বাতাসের বেগটাও ধীরে ধীরে বেড়ে চলেছে। তোরের মুখ ঠান্ডায় জমে যাচ্ছে, আর ওর অবাধ্য চুলগুলো তীব্রের মুখে বাড়ি খাচ্ছে। হঠাৎ করে তোরকে নিজের দিকে ফিরিয়ে ওকে চাদরে সম্পূর্ণ আবৃত করে নিল। তুরের ঠান্ডা মুখটা ওর বুকে লাগতে কেঁপে উঠল, আর উষ্ণতায় মিশে গেল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তোর মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে এখানে রাখবেন তীব্র? তীব্র স্থির চাহনিতে ওর দিকে তাকালো। তুমি কি থাকতে চাও? নিশ্চুপ তোর। তাহলে রাখবো না, বাসায় দিয়ে আসবো তোমাকে। সত্যি? হুম। তাহলে চলুন। কিন্তু তীব্র অনড়, আর তোর কেউ যেতে দিল না। বিস্মিত হয়ে তাকালো তোর। তোমায় যেতে দেবো দূর, তবে তোমার থেকে আমার কিছু চাই। কাঁপা কাঁপা গলায় তোর জিজ্ঞেস করলো, কি? মৃদু হেসে তীব্র জবাব দিল, তোমার 24 ঘন্টার সামান্য কিছু সময়। মানে? মানে তোমাকে সারাদিনের কিছুটা সময় আমাকে দিতে হবে, আমার ঘুমের সঙ্গী হয়ে। এতটা তো বুঝতে পেরেছো তুমি, আমার জন্য স্লিপিং পিল হিসেবে কাজ করো। তাই আমার ঘুমের সঙ্গী হতে হবে তোমায়। যদি তা পারো তবে আমি যেতে দেবো তোমায়। সেটা কতদিন? যতদিন না তুমি মন থেকে আমার কাছে চিরদিনের জন্য চলে আসবে, ঠিক ততদিন। আর যদি না আসি তবে? তাহলে সারা জীবন আমার ঘুমের সঙ্গী হয়ে কাটাতে হবে তোমায়। তার মানে আপনি ছাড়বেন না? একটা তাচ্ছিলের হাসি দেয় তীব্র। তবে যেদিন মারা যাব। কথাটা শুনে কলিজা কেঁপে উঠে দূরে। আবার একটা হাসি দিয়ে বলে, তবে চিন্তা করো না, তার জন্য বেশি সময় অপেক্ষা করাবো না, কারণ তোমার উপর বিশ্বাস আছে আমার। আমাকে মারার চেষ্টা তুমি ঠিক করবে, তবে একটা কথা রাখবে আমার,
এই কথার উত্তর কি হয় জানা নেই, কিন্তু তীব্র নিজে থেকেই বলল, আমাকে আর যেখানে আঘাত করো না কেন, এখানে করো না। বুকের বাম পাশ দেখিয়ে বলে, আসলে কি জানো, অন্য কোথাও মরলে যদি বেঁচে যাই তাহলে ঘাস শুকানোর পর ব্যথাটা চলে যাবে, কিন্তু এখানে আঘাত করলে অসুখ সারলেও ব্যথা সারবে না। কারণ বিশ্বাস ভাঙলে অনেক কষ্ট হয় তোর। আমাকে হাজার আঘাত করলেও কিছু বলবো না, কিন্তু প্লিজ এখানে না। তীব্রের কথায় ওর চোখে পানি চলে এলো। শরীরের আঘাত পূরণ, মনের আঘাত না। আর তীব্র নিজের কথায় বুঝিয়ে দিয়েছে ও তোরকে ভয় পায়, তবে শরীরের আঘাতের নয়, বিশ্বাস ভাঙার আঘাত। ও তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে। ও কি ভেবে ধরলো জানে না, তীব্র এটাকে কি ভাববে তাও জানে না। আমি যদি চিরদিনের জন্য আপনার না হই তখন? আমি জানি সেটা একদিন না একদিন ঠিক হবে, কারণ তীব্র ঘুমের সঙ্গী করে বা জীবনের সঙ্গী তোরকে হতেই হবে। যদি বিশ্বাস না হয় তাহলে প্রমাণ করে দিব। চ্যালেঞ্জ করছি তোমায়। আর তীব্র কখনো হারে না, আর তা যদি হয় তোরের জন্য তাহলে তো আমি জিতবই। জোর করবেন তাই না? না, কিন্তু এটা বলতে পারি, হয় একদিন তুমি নিজের হাতে আমাকে শেষ করবে, নয়তো নিজে আমার বন্ধ দরজায় বন্দিনী হতে চাইবে। এখন দেখার বিষয় তুমি কোন সময় চুজ করো। তোরের কপালে গভীর চুমু আঁকে। যাও ফ্রেশ হয়ে নাও, তোমায় বাড়ি দিয়ে আসবো। তারপর তীব্র তোরকে ওর চাচার বাড়িতে নিয়ে যায়। বাড়ির পাশে গাড়িতে দুজনেই বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তোর বলে উঠল, আমি আসছি। তীব্র ওর হাত চেপে ধরল। তীব্রের দিকে তাকাতে দেখে ও সিটে হেলান দিয়ে ডান হাত চোখে দিয়ে আছে। তোর কিছু বলতে যাবে তার আগেই তীব্র বলল, কেন কে? বলতে গিয়েও থেমে গেল তীব্র। আমাকে একটা স্ট্রংলি হাক করবে তোর? তোর কি বলবে বুঝতে পারলো না। ও কিছু বলার আগেই তীব্র ওকে টেনে খুব ছড়িয়ে ধরল। তোর কি করবে বুঝতে না পেরে তীব্রের আলতো করে তীব্রকে ধরল। ঠিক তখনই আচমকা তোর নিজের পিঠে গরম পানির আভাস পায়। তার মানে তীব্রকে কাঁদছে। নিজের চোখের পানি লুকাতে জড়িয়ে ধরল ওকে। তোর কিছু বুঝে ওঠার আগেই তীব্র ওকে ছেড়ে বলে, চলে যাও তোর। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে। তোর আর অপেক্ষা করলো না, এক দৌড়ে বেরিয়ে চলে গেল বাড়ির ভেতরে। তীব্রও ওয়েট করলো না, চলে এলো সেখান থেকে। আমি জানি না আজকের কাটানোর সময়টা সত্যি ছিল নাকি মিথ্যে, তবে যেটা ছিল সুন্দর ছিল। তুমি যদি মিথ্যে করে আমাকে এভাবে ভালোবাসো, আমি সারা জীবনটা সত্যি মনে করে গ্রহণ করব। ভালোবেসে যদি নিজ হাতে বিষ দাও, তবে অমৃত ভেবে তৃপ্ত হব আমি। জানো তো, ধোকাটা যখন জানা থাকে তখন তা পাওয়ার স্বাদ আরো তীব্র হয়। আজকে এটা সত্যি হলেও আমি জানি হয়তো খুব দ্রুত তা মিথ্যা হয়ে ধরা দেবে। আমি তবুও তাই চাই, কারণ তাতেই তোমার ভালোবাসা থাকবে। নিজের মনে ড্রাইভ করতে থাকে। বাসায় ফিরে তোর দেখলো তোয়া ড্রয়িং রুমে কপালে এক হাত দিয়ে কপাল ধরে বসে আছে। তোর খুব ভালোভাবে বুঝতে পারলো যে তোয়া তার অপেক্ষায় আছে, কিন্তু ও কি বলবে সেটা বুঝতে পারলো না। কারণ যাই হোক, এই মুহূর্তে তীব্রের কথা তোয়াকে জানানো যাবে না। তাহলে তীব্রের সাথে ঘটে যাওয়া সব কাহিনী বলতে হবে। কিন্তু এটা ভেবে ভয়ে ভেতরটা হালকা হয়ে যাচ্ছে। তোয়া যদি জিজ্ঞেস করে কিছু, তখন কি বলবে? এসব ভাবতে ভাবতে তোয়া ডাক শুনতে পেল। কি রে, সানির সাথে গেলি অথচ সানিকে একবারও আমার সাথে দেখা করতে বললি না? জানিস কত টেনশন হচ্ছিল। তোয়ার কথায় একটু স্বস্তি পেল তোর। তার মানে তোয়া জানে ও সানির সাথে গেছে। না মানে আপু, আমি সানিকে বলেছিলাম কিন্তু ও শুনেনি। এ কথাই তোয়া আর তেমন কিছু বলল না। রুমে গিয়ে রেস্ট নিতে বলল। তোর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভেতরে চলে গেল। যা চোখ এড়ালো না তোয়ার। তোয়া খুব ভালোভাবে বুঝতে পারছে তোর মিথ্যে বলছে, আর তার কারণটাও খুব সহজ। কারণ ও বাবার কাছ থেকে নাম্বার নিয়ে সানিকে ফোন করে, কিন্তু সানিকে কল করলেও ও কল ধরেনি। প্রচন্ড চিন্তা হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করেনি। কিছুক্ষণ আগে সানি নিজ থেকে ফোন করে জানাই ও সারাদিন একটা কাজে ব্যস্ত ছিল, তাই ফোন ধরতে পারেনি। কিন্তু ঠিক তখনই গাড়ি থেকে তোর নামে। যেহেতু জানলার সামনে দাঁড়িয়ে ফোন করেছে, তাই দেখেছে আর ও যার সাথে ছিল সে অবশ্যই সানি নয়, তা বলার বাহুল্য রাখে না। কিন্তু তুরের দৌড়ে চলে আসা ওর মনে সংশয়ের সৃষ্টি করেছে। সকালে ঘুম থেকে উঠে তুরের ফ্রেশ হয়ে খেয়ে বিয়ের কেনাকাটা দেখছিল। তখনই ওর মনে হয় সবার জন্য কেনা হলেও নিজের জন্য তো কেনা হয়নি। তার আগেই তীব্র ওকে নিয়ে গেছে। তখনই ননি এসে বলে, তো আপু, তায়ান ভাই এসেছে, তোমার সাথে দেখা করবে, নিচে যাও। তো আর সবকিছু রেখে বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই ননি আবার বলে, তাইয়ান ভাইয়া
ট্যুরকেও নিয়ে যেতে বলেছে। আর হ্যাঁ, ওনার কোনো বন্ধু এসেছে, তাই তাড়াতাড়ি। কথাটা বলেই চলে গেল। তোয়া তোরকে যেতে বললে পড়ে এসেছে। তোয়া একাই চলে যায়। কিছুক্ষণ পর ননি তোয়াকে ডাকে। তায়ান ভাইয়া চলে যাবে, তোকে দেখতে চাই। তোর ওনাটা মাথায় দিয়ে নেয়। এই বাড়িতে এটাই নিয়ম। তোর নিচে গিয়ে তায়ানকে সালাম দেয়। ভাইয়া ভালো আছো? অনেক দিন পর দেখলাম। জানো তো আপুর যখন অন্য একটা ছেলের সাথে অনেক রাগ হয়েছিল, কিন্তু সেই দিন বিয়েটা হয়নি। তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। তুরের কথায় তোয়া চুপ হয়ে গেল, কিন্তু তায়ান মৃদু হেসে জবাব দিল। আসলে দেখতে চেয়েছিলাম তোমার আপ্পুকে অন্য ছেলের ঘাড়ে চাপানো যায় কিনা, কিন্তু দেখো তা তোমার আপ্পুর পছন্দ হলো না, সেই আমার ঘাড়েই ওঠার জন্য বসে রইলো। কথাটা বলেই তায়ান হাসা শুরু করলো, সাথে তুরও তাল মেলালো। তখন তায়ান আবার বলল, তবে তুমি আমার কথাটা রাখলে না তোর। কই ভাবলাম তোমাকে আমার বন্ধুর মিষ্টি বউ করে নেব, কিন্তু সেটা ওই ছেলেটা পণ্ড করে তোমাকে যে মেরে নিয়ে চলে গেল। কিন্তু আমি শিওর যার জন্য ঠিক করেছিলাম সে যদি আগে তোমাকে দেখতো তাহলে অন্য কাউকে দিত না। কথাটা শুনে তুর চুপ হয়ে গেল। তায়ান বুঝতে পারলো ওর খারাপ লাগছে, তাই তায়ান কথা ঘুরিয়ে বলল, আমার ফ্রেন্ড আজ তোমার সাথে দেখা করতে এসেছে। কেন? আসলে আমি নিয়ে এসেছি, আগে আসতো না কিন্তু আজ এসেছে, হয়তো আমার বিয়ের জন্য। তখন ননি বলল, হ্যাঁ রে, তুই যখন হারিয়ে গিয়েছিলি তখন উনি অনেক হেল্প করেছেন। কিন্তু ডক্টর রায়হান কোথায়? তখনই তীব্র আসে, বলে, আমার খোঁজ করা হচ্ছিল বুঝি? কণ্ঠস্বরটা পেয়ে তুর থমকে গেল। ওর পুরো শরীর কাঁপতে লাগলো। অজানা এক ভয় নিয়ে সামনে থাকা মানুষের দিকে তাকালো তুর, আর তার চেহারা দেখে কলিজা কেঁপে উঠল তুরের। ও বসা থেকে দাঁড়িয়ে গেল, অস্পষ্ট সুরে বলে উঠল, তীব্র। তুরের পুরো শরীর কাঁপছে। এই ঠান্ডার মাঝেও তুরের শরীর ঘামতে থাকে। তীব্র শুধু হালকা হেসে স্বাভাবিকভাবেই সোফায় বসল। তুরের দাঁড়িয়ে থাকা দেখে তীব্র বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। তোয়া এবার রেগে গিয়ে তুরকে টান দিয়ে বসিয়ে বলল, কি হয়েছে রে তোর? বাড়িতে গেস্ট এসছে আর তুই? না মানে আপু। হয়েছে, চুপচাপ বস। তারপর ওরা সবাই কথা বলতে লাগলো। তুর শুধু নিচের দিকে তাকিয়ে হাত ঘষছে, আর তীব্র তুরকে তখন থেকে ওদের কথায় তাল মিলিয়ে তুরকে দেখে যাচ্ছে। তখনই তোয়ার মা এসে তায়ান তীব্রকে উদ্দেশ্য করে বলল, দেখ, এসেছিস যখন তাহলে দুপুরের খাবার খেয়েই যাবি, নইলে কিন্তু। তীব্র হালকা হেসে বলল, ঠিক আছে। আচ্ছা, এই বাড়িটা অনেক পুরনো। তখনই ননি জবাব দিল, আমার নানু বানিয়েছিলেন। বুঝতেই পারছি। আচ্ছা, আমি কি বাড়িটা একটু ঘুরে দেখতে পারি, যদি আপনাদের কারো কোনো সমস্যা না হয়? তীব্রের কথায় তায়ান এমন একটা রিয়াকশন দিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতা অ্যাডলফ হিটলার ইহুদি হত্যা না করে বরং তাদের পুরস্কৃত করতে চাইছে। কি রে, এভাবে দেখছিস কেন? না, আমি কি তোর জায়গায় অন্য কাউকে নিয়ে চলে এলাম নাকি? নাকি আজ ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরছে, যা বলছি তাতেই রাজি? তার উপর আবার এই বাড়ি ঘুরে দেখার ইচ্ছে। হ্যাঁ রে, তোকে জাদুঘরে নিয়ে গেলেও তো তুই দর্শনার্থীদের মতো না ঘুরে থাকা একটি পেছনের মতো বিহ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকিস। কিন্তু আজ কি হলো? আমি চাই করি, কিন্তু তোর কথা আমার হৃদয়ের মতোই লাগছে। তখনই তোবা বলে, প্রবলেম কেন হতে যাবে? আপনি চাইলেই দেখতে পারেন। আর বাড়িটা বড় বাগান আছে, আপনার ভালোই লাগবে। আমি বাড়ি ঘুরেই দেখাবো। তোয়া বুঝলো নিমি আর ননি যে কোনো কাউকে পাঠালে দুজনেই কোনো না কোনো উল্টোপাল্টা কথা বলবে, আর সেটা ওদের ভাবসাবেই প্রকাশ পাচ্ছে। তাই ও তুরকে বলল। এটা শুনে তুর ঘাবড়ে গেল। ও কিছু বলতে চাইলেও কিন্তু তার আগেই তীব্র বলে উঠল, তাহলে চলো, তোর বাড়িটা একটু ঘুরে দেখাবা। তুর কিছু বলতে পারে না। এখন না করা মানে তীব্রকে অপমান করা, তাই দূর কথা না বলে হাঁটা দেয়। ওর পিছে যায় তীব্র, ঠোঁটের কোণে আলতো হাসি। তায়ান যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না, তাহলে কি তুরকে ওর ভালো লেগে গেছে? কিন্তু তোর বাড়ির ভেতরটা ঘুরে দেখাতে ঠিক যখন উপরে গেল, ঠিক তখনই তীব্র ওর হাত ধরে তোয়ার রুমে নিয়ে গেল। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেললে। আর আপনি আপনি এখানে? অনেকক্ষণ নিজের কান্নাটা চেপে রাখলেও এবার আর পারল না, তোর কেঁদেই দিল।
আপনি তায়ান ভাইয়ের সেই ফ্রেন্ড, অথচ আপনি। তোর ওকে ছেড়ে চলে যেতে নেয়, কিন্তু তীব্র ওকে টেনে জড়িয়ে ধরে, নিজের মধ্যে আবদ্ধ করে। সরি তোর, আমি জানতাম না যে আমি যে আটকে রেখেছি সে তোর বোন, মানে তুমি। জানেন না আপনি? দেখো, তায়ান যখন সুস্থ হয়ে ফিরেছিল তখন তোয়া তোমাকে খোঁজার জন্য আমার কাছে এসেছিল, আর আমি তখন জানতে পেরেছি তুমি তোয়ার বোন। তাহলে কেন ফিরিয়ে দেননি? কারণ যতদিন আমি জানতে পেরেছি ততদিনে নিজেকে সম্পূর্ণভাবে তোমার সাথে জড়িয়ে ফেলেছিলাম, আর তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছিলে। তাই ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তারপর আমি তোমার পরিবারের কাছে তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু তুমি তার আগেই। কেন এসেছেন এখানে? তোমার জন্য। আমাকে নিজের বন্দি বানানোর জন্য? না তোর, তোমার পরিবারের সম্মতিতে তোমাকে বিয়ে করে নিজের বউ বানানোর জন্য। আমি শুধু তোমার অপেক্ষা আছি। তুমি যদি হ্যাঁ বলো তাহলে। ছাড়ুন আমাকে, দরজা খোলা, কেউ এসে পড়বে। তীব্র তোরকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায়, তারপর নিজের পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে তুরের গলায় পরিয়ে দেয়। এটা কি? মুখ দেখার উপহার। মনে করো আজ ছেলেপক্ষ তোমাকে দেখতে এলো, যার সাথে ধর্মীয় অনুযায়ী বিয়ে করবে তুমি। তুরের প্রচন্ড কান্না পাচ্ছে। তোর কিছু বলতে যাবে তখনই তোয়ার ডাক শুনে ও দ্রুত চোখ মুছে তোয়ার কাছে যায়। তীব্র নিচে নেমে আসে, ওকে বাগান দেখানোর কথা বললে না করে দেয়। তারপর ওদের সাথে গল্প করাই মেতে ওঠে। তোর ওর শরীর ভালো লাগছে না বলে চলে যায়। দুপুরের খাবার তায়ান আর তীব্র একসাথে ওদের বাড়িতে করে। তুরের দিকে খেয়াল করলে দেখে ও প্লেটে আঙুলের রেখা কাটতে ব্যস্ত, খাওয়ার কোনো নাম নেই। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায় তীব্র। রেস্ট নিয়ে যেতে বললেও না করে দিয়ে চলে যায়, তাই তায়ানও বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তোয়া তুরকে টেনে রুমে নিয়ে রুমের দরজা লক করে দেয়। তারপর বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তুই কি ডক্টর রায়হানকে চিনিস তোর? তোয়ার এ কথায় চমকে ওঠে তুর, আর মনে মনে বলছে, হঠাৎ আপু এই কথা জিজ্ঞাসা করছেন কেন? কি রে, বলছিস না যে তুই ডক্টর রায়হানকে চিনিস কিনা? আসলে আপু, রাতে তীব্র নিজের রুমে বসে কাজ করছিল, তখনই ঋদ্ধ আসে। ওকে তীব্র সমস্ত কাজ বুঝিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলো ঋদ্ধ ওর আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো ও কিছু বলতে চায়। কিছু বলবে? স্যার, আপনি তুরকে বিয়ে করবেন, তাহলে এত ঝামেলা কেন পোহাচ্ছেন? ওর ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিলে নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হবে? হবে না। মানে? আমি কোনো ঝামেলা চাই না, তাই এসব করছে। যেহেতু ওরা জানে সানিকে তোরের বিয়ে ভাবে, আর এটা জানে তোর এতদিনে সানির বাড়িতে ছিল, তাই ওরা সানির সাথে তোরের বিয়ে দিতে চাইবে। তাহলে? সেটা তোমার ভাবতে হবে না, যাও তুমি। কিন্তু বৃদ্ধ। ওকে স্যার। ঋদ্ধ চলে গেল। ঠিক তখনই তীব্র নিজের মনেই বলল, তুমি বুঝবে না ঋদ্ধ, তোরের ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে তোরকে দুর্বল করাটা জরুরি, আর তার জন্য আমার প্রতি ওর অনুভূতি কাজে লাগিয়ে ওকে দুর্বল করতে চেয়েছে। কারণ আমি যদি ওর উপর ডিসিশন চাপিয়ে ওকে বিয়ে করার প্রস্তাব দিই, আর যেদি ও যদি সবাইকে সবটা বলে দেয়, তাহলে সবটা আমার হাতের বাইরে চলে যাবে। যাকে খোঁজার জন্য আমি সবাইকে হেল্প করেছে, অথচ সে আমার কাছে বন্ধু ছিল, এটা কারোই কাম্য হবে না। পরের দিন তীব্র তুরের বাড়ি যায়। ওকে দেখে সবাই বেশ খুশি হয়। তখন তীব্র তুরের চাচা আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে চায়। তীব্র দেখে মনেই হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তীব্রের সাথে তায়ানো এসেছে, তবে কেন সেটা জানে না। তখনই তোয়ার বাবা বলে উঠল, তায়ান আর তোয়ার বিয়ে নিয়ে কিছু। ওনাকে থামিয়ে দিয়ে বলল, আমি তায়ান আর তোর বিয়ে নিয়ে কিছু বলতে আসেনি। তাহলে? আমি আপনার ভাস্তি তোরকে বিয়ে করতে চাই। কথাটা শোনা মাত্র ওনাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তীব্র সব চেনেও ওনাদের অবাক হওয়ার কারণটা বুঝতে পারল তীব্র, তাই নিজেই থেকে বলল, আমি তোরের মতামত জানতে চাই। যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আর যদি আগের কথা ধরে বসে থাকেন তাহলে। তখনই তোয়া বলে ওঠে, উই আর সরি মিস্টার রায়হান, কিন্তু আমার বোনের বিয়ে অলরেডি সানির সাথে ঠিক হয়ে গিয়েছে, আর তাই আমাদের পক্ষে আপনার সাথে তুরে বিয়ে দেওয়াটা সম্ভব না। সেটা আমি তোরের কাছ থেকে জানতে চাই। তোর, তুমি কি আমাকে বিয়ে করবে? তোর একবার তোয়ার দিকে তাকায়, একবার তীব্রের দিকে। তোয়া বলে উঠল, বল তোর, তুই ওনাকে নয় সানিকে বিয়ে করবি, বল। তোর কিছু বললো না, শুধু মাথা নাড়ালো। এইটা দেখে তীব্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, কিন্তু কিচ্ছু বলল না। তায়া নিজেও অবাক তীব্রের এই প্রস্তাবে। আর তোয়া কিভাবে এতটা স্পষ্ট করে তীব্রকে ফিরিয়ে দিল।
তীব্র তুরের বাবা মায়ের কাছে জানতে চাইল। আপনাদের মেয়েকে কি আমার সাথে বিয়ে দিতে আপত্তি আছে? এটা শুনে তুরের বাবা বলে, তোমার সাথে বিয়ে দিতে তেমনভাবে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি তুরের অমতে। তীব্র কিছু বলল না, নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাইল। এই প্রথম নিজেকে ছোট মনে হচ্ছে তীব্রের। প্রথম কোনো কিছুর জন্য আরেকজনকে চাইছে। তীব্রের রাগটা আরো বেশি লাগছে তুরের উপর। ওর মতে তুরের বিয়ে না করার কারণ ছিলই না। ও তুরের দিকে তাকাতেই দেখে তুর নিচের দিকে তাকিয়ে কাঁদছে। ভালোভাবেই বুঝলো এটা তুরের মর্জিতে হচ্ছে না। তোয়ার দিকে তাকাতে ওর ঠোঁটে একটা অদ্ভুত হাসির আভা দেখতে পেল। তীব্র তায়নের দিকে তাকাতেই ওর বাড়ি থেকে বেরোতে চাইল। ঠিক তখনই একটা ফোন আসে। তীব্র ফোনটা রিসিভ করতেই, স্যার, থানা থেকে বলছি আপনার নামে একজন মেয়ে কমপ্লেন করেছে আপনি তার বোনকে আটকে রেখে টর্চার করছেন। আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, কাইন্ডলি যদি আসতেন। আমি আসছি। তুরের দিকে তাকিয়ে ফোনটা নামিয়ে নিল। তুরের ভয়ে কলিজা কেঁপে উঠছে। তায়ান, আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়ে দেখতে এসেছে, তার গিফট আনতে যাচ্ছে। মানে? কোনো কথা না বলে বেরিয়ে এসে নিজের গাড়িতে বসে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল তীব্র। কালকের ঘটনা। কালকে যখন তোয়া তুরকে জিজ্ঞেস করছিল, কি রে, তুই ডক্টর রায়হানকে চিনিস? না আপু। কথাটা শোনা মাত্র সজোরে তুরের গালে থাপ্পড় বসিয়ে দেয় তোয়া। আমাকে মিথ্যে বলছিস যে? তোর থেকে তোকে ভালো করে চিনি আমি। কাল তুই সানির সাথে যাসনি, তুই ডক্টর রায়হানের সাথে গিয়েছিলি। কারণ যে গাড়িতে আজ আমি ডক্টর রায়হান এসেছে, ঠিক সেই গাড়িটা কাল তোকে নামিয়ে দিয়েছে। আর আমি সানিকে ফোন দিয়েছিলাম, ও স্পষ্টভাবে জানিয়েছে তুই তার সাথে নেই। আপু আসলে কোনো মিথ্যা কথা না। এই লকেট উনি তোকে কেন দেবে? আপু, এই লকেটটা মিনিমাম 10 লক্ষ প্লাস হবে। এত দামি জিনিস তোকে কেন দেবে বল? তার মানে এটাই ধরবো তুই সানিকে ঠকে ডক্টর রায়হানের সাথে? তখনই তোর গিয়ে তোয়ার পা জড়িয়ে ধরে। আপু তুই আমাকে ভুল বুঝিস না, আমি কোনো অন্যায় করিনি। এটা দেখে তোয়া নিজের রাগটাকে কন্ট্রোল করে তুরকে ওঠায়। তারপর বলে, তাহলে সত্যটা কি? সত্যিটা হলো, আরো জোরেই কেঁদে ফেলে তুর। সেই দিন বিয়ে থেকে আমাকে কিছু লোক তুলে নিয়ে যায়, জানি না কেন। ওরা নামি আর ননিকে ছেড়ে দিল, কিন্তু আমাকে ওরা কিছু লোকদের হাতে তুলে দিল, যারা আমাকে একটা হোটেলে বিক্রি করে দেয়। আর সেখান থেকে তীব্র মানে ডক্টর রায়হান আমাকে সেখান থেকে তারপর সব কথা তোয়াকে খুলে বলে। ওর বিয়ে থেকে পালানো কথাগুলো শুনে তোয়ার গায়ে আগুন জ্বলে ওঠে। যে তুর্কি খোঁজার জন্য ও তীব্রের কাছে ছুটে গিয়েছে, সে নিজে ওর বোনকে আটকে রেখে তুর্কে খোঁজার মিথ্যে নাটক করলো। আপু উনি এখন আমাকে বিয়ে করতে চায়। তাই কি? তাই তুই নাচতে নাচতে রাজি হয়ে গেলি? কতটা নোংরা হলে এরকম কাজ করা যায় তার ধারণা আছে তোর? আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ছি! তোর কোনো কথা বলতে পারল না, শুধু কাঁদতে লাগলো। তখনই তোয়া বলল, তোকে কিচ্ছু করতে হবে না, এবার যা বলার যা করার আমি করব। কিন্তু আপু উনি আমাকে ভালোবাসে, আর তাই। ভালোবাসি শব্দটা শুনে যেন তোয়ার মেজাজ আরো গরম হয়ে যায়। ও খুব জোরেই তুরকে আরেকটা থাপ্পড় দেয়। তুর টাল সামলাতে না পেরে উপর হয়ে বিছানায় পড়ে যায়। তোয়ার আগে পোফলাতে পোফলাতে বলে, ভালোবাসা? আরে বোকা মেয়ে, তোকে আমাকে এখনো বোঝাতে হবে ওই লোকটা তোকে ভালোবাসে না, শুধুমাত্র তোকে ইউজ করতে চাইছে। তোয়ার এমন কথায় তোর উপর হয়ে বিছানায় চাদর খামছে কাঁদতে থাকে। কান্না গলায় আবছা ভাবে বলে, কিন্তু আমি তো। তুরকে এভাবে কাঁদতে দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে তোয়ার। আপনের চেয়েও বেশি ভালোবাসে ও তুরকে। ওর কান্নায় নিজের মনও দুর্বল হয়ে এলো। তাই ওর পাশে শুয়ে তুরের মাথায় হাত দেয়। শান্ত ধীর কণ্ঠে তুরকে বলতে শুরু করে, না তুই ওনাকে ভালোবাসিস না উনি তোকে ভালোবাসে। উনি তোকে ইউজ করার জন্য ব্রেন ওয়াশ করেছে, আর তুই সেটাকে ভালোবাসা ভেবে তার কথায় কাঠের পুতুল হয়ে নাচছিস একদম। তোর কিছু বুঝতে পারছে না, ও শুধু তোয়ার কথা শুনে কাঁদছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবটাই গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে তীব্র ওকে ইউজ করেছে, আরেকবার মনে হচ্ছে তীব্র ওকে সত্যি ভালোবাসে। কোনটা যে ঠিক তা বোঝা তুরের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে।
ও সোজা হয়ে তোয়াকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি বুঝতে পারিনি রাপু, কোনটা ঠিক কোনটা ভুল। আমি জানি, কিন্তু আমার সাথেই কেন এমন হতে হলো বলতে পারবি? আমি কি অন্যায় করেছি? এভাবে কেন শেষ হয়ে গেল আমার জীবন? বাবা মা যখন জানবে সবটা কি হবে? তোয়া কিছু বলল না। এই উত্তরটা ওর জানা, কিন্তু দেওয়ার মতন সাধ্য নেই ওর। তুরের মাথায় বিলি কাটতে থাকে তোয়া। একসময় বুঝতে পারে তুর ঘুমিয়ে গেছে। ও তুরকে বালিশে শুয়ে কাঁথা টেনে দেয়। তুরের চোখে ঘুম নামলেও ঘুম নেই ওর চোখে। কাল কি হলো এই ভেবেই ওর বুক কাঁপছে। কিন্তু তীব্রকে এমনি এমনি ছেড়ে দেবে না ও। ওর বোনের সাথে যা হয়েছে তার মাসুল ওকে দিতে হবে। এরকম ভাবনা মনে পোষণ করে কখন ঘুমিয়ে গেল জানা নেই। বর্তমানে আজকে যা ঘটেছে তাতে যে তীব্র চুপ করে থাকবে না সেটা ভালো করেই জানে তুর। তুর ওনাকে ছেড়ে আসার পর তীব্র যেভাবে ওর জন্য মরিয়া হয়ে উঠেছে তাতে সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। ওদিকে তীব্র তায়ানকে না নিয়ে সোজা থানায় গেল। আর যাওয়ার আগে ঋদ্ধকে কল দিল। তীব্র যে থানায় কমপ্লেন করা হয়েছে সে থানার ইন্সপেক্টরের কেবিনে ঢুকে গেল। এটা দেখে উনি বেশ রেগে গেল। এটা কি ধরনের অসভ্যতা? তীব্র ওনার কথায় কেয়ার না করলেও নিজেকে শান্ত করে নিল। চায় না তোয়ার রাগ কোনো আইনের লোকের উপর দেখাতে। বিনা কারণে পাওয়ার বা রাগ দেখানোর মানসিকতা ওর নেই, তাই ও শান্তভাবেই বলল, আমি ডক্টর রায়হান। এটা শুনে ইন্সপেক্টর কিঞ্চিত ব্রু কুচকে ওর দিকে তাকায়। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফাইল দেখতে দেখতে বলে, অনেক নাম শুনেছি আপনার, আজ দেখেও নিলাম। সে যাই হোক, আপনি তো সেই যার নামে একটা মেয়েকে আটকে রেখে হ্যারাস করেছেন। এটা শুনে তীব্রের ঠিক লাগলো না। ও ভালোভাবে লোকটাকে দেখলো। বয়স বেশি না, দেখতে সুদর্শন। আলাদা একটা অ্যাটিটিউড আছে যুবকের মাঝে। সাইনের দিকে খেয়াল করে দেখলো নাম সাউন্ড সাইমন। বোঝাই যাচ্ছে নতুন জয়েন করেছে। রক্ত বেশ গরম, যা হয় আর কি। তবে ওর কথায় কেন জানে না ভালো লাগলো তীব্রের। সাধারণত পুলিশের ব্যাপারে কম ধারণা নেই ওর, আর এর সাথে তর্কে যাওয়াটাও বেমানান। তীব্র কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এটা শুনে ইন্সপেক্টর নিজের চেয়ারে বসলো। তারপর বলল, আপনার নামে কমপ্লেন এসেছে। আপনি একটা মেয়েকে জোর করে আটকে রেখে তার সাথে অশোভন আচরণ করেছেন। তীব্র ঠান্ডা মেজাজে উত্তর দিল, এটা কি আপনাকে ওই মেয়েটা নিজে বলেছে? কিছুটা সংকোচ নিয়েই বলল, না, ওর বোন বলেছে। ও। কিছুটা তাচ্ছিল্যের সুরে কথাটা বলে তীব্র আবার জিজ্ঞেস করে, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনাদের কাছে আমি এমন কিছু করেছি? ইন্সপেক্টর সাইমন একটু বিরক্তি নিয়ে জবাব দিল, না, আপনাদের মতো লোকদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যে সহজ নয় তা জানা, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা। তা বলুন, কি জিজ্ঞেস করতে চান? পায়ের উপর পা তুলে। এটা দেখে শাওনের কিছুটা ইগোতে বাঁধল, কিন্তু নিজেকে শান্ত রেখেই বলল, আপনি কি তুর নামের মেয়েটিকে চেনেন? আর ওনারা যা বলেছে? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। আমার ফ্রেন্ডের হবু বউয়ের চাচাতো বোন। তবে ওকে চিনি মাত্র 2 দিন আগে থেকে। এর আগে শুধু ওকে ছবিতে দেখেছিলাম, কারণ ওর বোনের কথা আমি মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছি। আর তা কেন সেটা আপনাদের পুলিশ রেকর্ডে আছে। আমার কিছু বলার নেই। আর এবার আমি আসি। তীব্র চেয়ার থেকে উঠে বাইরে যেতে নেয়। তখনই শাওনের ডাকে থেমে যায়। ডক্টর রায়হান, আমি যদি কোনোভাবে প্রমাণ পাই তুর সত্যি বলেছি, তাহলে অন্তত আমি আপনাকে ছেড়ে দেব না। এটা শুনে তীব্র পেছনে ঘুরে ওর দিকে ফিরে বলে, ইয়া শিওর, সাক্ষী প্রমাণ এনে প্রুফ করো। আপনার কিচ্ছু করতে হবে না। আইনের প্রতি সম্মান জানিয়ে আসবো। আরেকটা কথা, জানিয়ে কথা বলবেন, তা নিয়ে আগে ভালোভাবে জেনে বুঝে নেবেন। এই বলে তীব্র বেরিয়ে এলো থানা থেকে। এখন এসব নিয়ে ভাবলে হবে না, সমস্যার জটটাই আগে উপড়াতে হবে। তোয়ার ব্যাপারে আগে সামলাতে হবে। ওদিকে শাওনের প্রচন্ড রাগ লাগছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এটা বুঝতে পারলো কোথাও না কোথাও বড় কোনো সত্যি আছে। ডক্টর রায়হান, আমি যদি একটা সুযোগ পাই সেই দিন আপনাকে বুঝিয়ে দেব। পরের দিন সকালে তোয়া বাইরে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ ফাঁকা। হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এসে তোয়ার সামনে থামলো। গাড়িটাকে দেখে কিঞ্চিত ভ্রু কুচকাল তোয়া। কেমন একটা অস্বস্তি নিয়ে ওখান থেকে সরে আসতে চাইল, কিন্তু তোয়ার সামনে এগোতেই গাড়ির দরজা খুলে দুজন লোক তোয়াকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল তোয়া কিছু বোঝার আগে কি ওর নাকে একটা রুমাল চেপে ধরল।
তোয়া কয়েকটা নিঃশ্বাস নিয়ে মুহূর্তেই জ্ঞান হারালো। হঠাৎ পানির ঝটকায় জ্ঞান ফিরে আটকে ওঠে তোয়া। এভাবে মুখে পানির ঝাপটা পড়তেই হাঁপাতে থাকে। পরক্ষণেই দেখে সামনে একটা কালো ফর্মাল পোশাকের লোক, যার চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ। দেখে বোঝাই যাচ্ছে এই একজন দেহরক্ষী। কিন্তু একটা জিনিস লোকটার সাথে বড্ড বেমানান, সেটা হচ্ছে তার হাতে থাকা বালতি। বুঝতে বাকি থাকে না ওর গায়ে পানি এই লোকটা হাতে থাকা বালতি থেকেই এসেছে। কিন্তু কেন? মনে হাজারটা প্রশ্ন নিয়ে তোয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকটা বলে ওঠে,